সদাশিবের দৌড়োদৌড়ি কাণ্ডের দ্বিতীয় ভাগ। ভোরের আলো ফুটতে না ফুটতে সদাশিব বেরিয়ে পড়ল। নদীর জল সূর্যোদয়ের আগে বেশি ঠান্ডা মনে হয় না, তাই নদী পার হতে তার বেশি কষ্ট হলো না। নীরা নদী এখনও প্রায় 200 গজ চওড়া হলেও কিনারায় জল গভীর নয়। মাঝখানে আন্দাজ 50 গজ অথই জল। সিন্ধুঘটক সদাশিবকে পিঠে নিয়ে স্বচ্ছন্দে সাঁতার কেটে নদী পার হয়ে গেল। সদাশিব কেবল পা দুটো তুলে তার পিঠের ওপর বসে রইল। নদী থেকে উঠে সিন্ধুঘটক একবার গা ঝাড়া দিল। সদাশিব আরেকটু হলেই তার পিঠ থেকে ছিটকে পড়ে যাচ্ছিল, কোনো রকমে সামলে নিল। তারপর সিন্ধুঘটক আবার দুলকি চালে চলতে আরম্ভ করল। রাস্তায় রাহি নেই। রাস্তার ধারে একটা ছোট্ট গ্রাম পড়ল, কিন্তু গ্রামে জনমানব নেই। শূন্য চারিদিক। তার মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা উঠেছে নেমেছে, কখনো গিরিস্কন্ধের আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। খোঁড়া ঘোড়ার সওয়ারকে কিন্তু দেখা গেল না। সে বোধহয় সারা রাত ঘোড়া চালিয়ে অনেক দূর এগিয়ে গেছে। বেলা বাড়তে লাগলো, ক্রমে দুপুর হলো। একটি গ্রাম। সদাশিব দূর থেকে দেখল এখানে 2-4 জন লোক ফিরে এসেছে। গ্রামের সামনে দিয়ে যাওয়ার সময় সদাশিব ঘোড়া দাঁড় করালো, হাত তুলে হাঁক দিল, কিন্তু গ্রামবাসীরা কেউ কাছে এলো না। লাঠি হাতে সন্দিগ্ধভাবে দূরে দাঁড়িয়ে রইল। সদাশিব আবার হাঁক দিল। তখন একজন বুড়ো লোক এগিয়ে এসে বলল, তুমি কে, কি চাও? সদাশিব বলল, আমি রাহি, জরুরি কাজে বিজাপুরে যাচ্ছি। তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? বুড়ো বলল, বিজাপুরের সিপাহীরা আমাদের গ্রাম লুটে নিয়েছে। তুমি কি বিজাপুরি দলের লোক? সদাশিব বলল, না না, আমি পুনার লোক, দেখছো না আমি মারাঠি। বুড়ো বলল, তবে বিজাপুরে যাচ্ছ কেন? এই প্রশ্নের জবাব সদাশিবের তৈরি ছিল। সে বলল, আমার মামাকে খুঁজতে যাচ্ছি। বলতে পারো এই রাস্তা দিয়ে খোঁড়া ঘোড়ায় চড়ে কেউ গিয়েছে? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ, খুব ভোরবেলা গিয়েছে, তখনও সূর্য ওঠেনি। সেই বুঝি তোমার মামা? মামাই বটে, একেবারে সাক্ষাৎ কংস মামা। সদাশিব আর দাঁড়ালো না, ঘোড়া চালিয়ে দিল। খোঁড়া ঘোড়ায় সওয়ার রাতারাতি অনেক দূরে গিয়ে গিয়েছে। যা হোক, সন্ধ্যার আগেই সদাশিব তাকে ধরে ফেলবে। রাস্তায় আর বড় নদী নেই, তবে ছোটোখাটো ঝর্ণা অনেক আছে। সদাশিব ঘোড়ার পিঠে বসে বসেই দুপুরের খাওয়া শেষ করলো। ঘোড়াটাকে ঘাস খাবার জন্য কিছুক্ষণ ছেড়ে দিল, তারপর আবার চলল। কিন্তু ঘোড়ার দেখা নেই। সন্ধে হয়, সূর্য ডুবু, কোথায় গেল ঘোড়াটা? তবে কি রাস্তা ছেড়ে পাহাড়ের পথ ধরেছে? হুম, পাহাড়ের পথে যাওয়া ঘোড়ার কর্ম নয়। নিশ্চয়ই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু গেল কোথায়? সন্ধে হলো, চাঁদের আলো ফুটল। সেই কালকের চাঁদ আজ একটু বড় হয়েছে। সদাশিব থামল না, চলতেই লাগলো। যদি একটা শূন্য গ্রাম পায়, তার শূন্য ঘরে রাত কাটাবে, নইলে গাছের ডালে রাত কাটাতে হবে। তাছাড়া খাবারও ফুরিয়ে এসেছে, বড় জোর কাল সকাল পর্যন্ত চলবে। খাবার জোগাড় করতে হবে। ঘোড়াটাও ক্লান্ত, চলতে চলতে থেমে যাচ্ছে, আবার তার পেটে গোড়ালির গুঁতো মেরে চালাতে হচ্ছে। এইরকম এক জায়গায় সিন্ধুঘটক থেমেছে। হঠাৎ সদাশিবের কানে এলো ঠুং ঠুং ঘণ্টির আওয়াজ। এ আওয়াজ সদাশিব চেনে। গায়ের মন্দিরের সন্ধ্যারতির ঘণ্টা বাজছে। সদাশিব পাশের দিকে তাকালো, কিন্তু গ্রাম দেখতে পেল না। খানিকটা চড়াই উঠেছে, তার গায়ে মানুষের পায়ে হাঁটা হাপাতের মতো অস্পষ্ট চিহ্ন। হয়তো চড়াইয়ের ওপারে গ্রাম আছে, রাস্তা থেকে দেখা যাচ্ছে না। সদাশিব ঘোড়া থেকে নেমে তার রাজ ধরে সেই দিক পানে চলল। এবড়ো খেবড়ো চড়াই। 50-60 গজ গিয়ে সদাশিব তার মাথায় উঠল। হ্যাঁ, সামনেই চড়াইয়ের কোলে একটি ছোট্ট গ্রাম। 30-40টি খড় ছাওয়া কুটির, কিন্তু একটা কুটিরও বাতি জ্বলছে না। চাঁদের আলোয় শূন্য গ্রামটি নিঝুম হয়ে আছে। সদাশিব অবাক হলো।
গ্রামে কেউ নেই, তবে ঘন্টি বাজাচ্ছিল কে? ঠিক এই সময় সদাশিব আবার শুনতে পেল ঘন্টির শব্দ, ঠুং ঠুং ঠুং। গ্রামের ভিতর থেকেই শব্দ আসছে। সিন্ধুঘটককে এইখানে ছেড়ে দিয়ে সদাশিব নেমে গেল। গ্রামের কুঁড়েঘরগুলো অবিন্যস্তভাবে এখানে সেখানে দাঁড়িয়ে আছে, তাদের ফাঁকে ফাঁকে যাতায়াতের পথ। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে হঠাৎ দেখতে পেল একটি ছোট্ট মন্দিরের মধ্যে একটি প্রদীপ জ্বলছে। পাথরের মন্দির, বোধহয় গ্রামের মধ্যেই একমাত্র পাকা বাড়ি, কিন্তু লোকজন কাউকে দেখা যাচ্ছে না। সদাশিব পা টিপে টিপে সেই দিকে চলল। মন্দিরের খোলা দরজার সামনে গিয়ে দেখল ভিতরে বিঠোবার মূর্তি রয়েছে, আর একটি মেয়ে মন্দিরের মধ্যে বসে পুজো করছে। মেয়েটি দরজার দিকে পিছন ফিরে পুজো করছিল, তাই সদাশিবকে দেখতে পেল না। সদাশিব দেখল মেয়েটি একলা, তার সঙ্গে অন্য কেউ নেই। সদাশিব সন্তর্পণে যেই তার এক পা বাড়িয়েছে, অমনি পায়ের তলায় পাথরকুচি পড়ে একটু শব্দ হলো। মেয়েটি ঘাড় ফুরিয়ে দেখল, তারপর অস্ফুট চিৎকার করে ধর্মরিয়ে উঠে মন্দিরের দোর ভেতর থেকে বন্ধ করে দিল। কিছুক্ষণ দুপক্ষই চুপচাপ। তারপর সদাশিব গলা ঝাড়া দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার অনিষ্ট করব না। মন্দিরের ভেতর থেকে সারা শব্দ এলো না। তখন সদাশিব আবার বলল, আমার কোনো বদমতলব নেই, তুমি যদি ভয় পাও আমি চলে যাচ্ছি। কিন্তু সে চলে গেল না, অপেক্ষা করে রইল। খানিক পরে মন্দির থেকে মিহি গলায় আওয়াজ এলো, তুমি কে, কী চাও? সদাশিব বলল, কিচ্ছু চাই না, আমি মারাঠি হিন্দু, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঘন্টির শব্দ শুনে এসেছি। এটা কি বিঠ্ঠলের মন্দির? ভেতর থেকে মেয়েটি বলল, হ্যাঁ। তুমি বিজাপুরের সিপাহী নও? সদাশিব বলল, না, আমি পুনা থেকে আসছি। আবার খানিকক্ষণ চুপচাপ। তারপর খুট করে শব্দ হলো। দরজা একটু ফাঁক করে মেয়েটি উঁকি মারল। সে দেখল আগন্তুক ছেলে মানুষ, তার হাতে অস্ত্রশস্ত্রও নেই, শুধু একটা ঝুলি। দরজা একটু ফাঁক করে সে বলল, তোমার নাম কি? সদাশিব। এখানে কি চাও? বলছি তো কিছু চাই না, মন্দিরের ঘন্টি শুনতে পেয়ে এসেছি। তুমি বিঠ্ঠলের পুজো করছিলে? হ্যাঁ। সদাশিব মন্দিরের বৈঠকে মাথা ঠেকিয়ে প্রণাম করল। তারপর বলল, গায়ে লোকজন নেই কেন? মেয়েটি এবার বেরিয়ে এলো, বলল, বিজাপুরি সিপাহীরা এসেছিল, তাই গায়ের লোক সব পালিয়েছে, পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে আছে। সদাশিব এবার মেয়েটিকে ভালো করে দেখল। সামনে থেকে চাঁদের আলো আর পেছন থেকে প্রদীপের আলো তার গায়ে পড়েছে। কালো কালো মেয়েটি, ছোটোখাটো গড়ন, বেশ শ্রী আছে। বয়স 11-12 বছরের বেশি নয়। সেই নির্জন গ্রামে একলা কী করছে? সে জিজ্ঞেস করল, তুমি এখানে একলা আছো? মেয়েটি একটু হাসলো, বলল, না, আমিও পালিয়েছি। আমার বাবা বিঠ্ঠলের পূজারী, তিনি বুড়ো মানুষ, তার উপর বিজাপুরীদের হাতে জখম হয়েছেন, তিনি আসতে পারেন না, তাই আমি বিঠ্ঠলের পূজা দিতে আসি। সদাশিব একটি নিঃশ্বাস ফেলে পৈঠার উপর বসল, বলল, বিজাপুরি সিপাহীরা বড় অত্যাচার করে না? শিবাজির সৈন্য, কিন্তু গ্রামের লোকের ওপর অত্যাচার করে না। মেয়েটির এতক্ষণে ভয় কেটেছে, কৌতূহল দেখা দিয়েছে। সেও চাতালের ওপর বসল, বলল, শিবাজির নাম শুনেছি, তুমি বুঝি শিবাজির দলের লোক? সদাশিব একটু ঘাড় নাড়ল। এই মেয়েটিকে দেখে ওর কথা শুনে কুঙ্কুর কথা মনে পড়ে যায়। সে বলল, আমার গায়ে তোমার মতো একটি মেয়ে আছে, তার নাম কুঙ্কু, তোমার নাম কি? মেয়েটি একটু ঘাড় বেঁকিয়ে বলল, সেবন্তী। তারপর দুজনের মধ্যে ভাব হয়ে গেল। সেবন্তীর মনে ভারী কৌতূহল, সে নানা কথা জিজ্ঞাসা করতে লাগলো। সদাশিব একসময় বলল, সেবন্তী বাহিন, আমার বড় তেষ্টা পেয়েছে, একটু জল দিতে পারো? দিচ্ছি বলে সেবন্তী মন্দির থেকে জল এনে দিল। সদাশিব ঢকঢক করে এক ঘটি জল খেয়ে ফেলল। ঘটি রেখে এসে সেবন্তী আবার বসল, বলল, সদাশিব ভাই, তোমার থলিতে কি আছে? সদাশিব বলল, খাবার, কিন্তু বেশি নেই, সব ফুরিয়ে এসেছে, কাল কী খাবো তাই ভাবছি।
সেবন্তী প্রশ্ন করল, তুমি এখন কি করবে? রাত্রিরে কি এখানেই থাকবে? সদাশিব বলল, তাই ইচ্ছা। যদি তোমার অমত না থাকে কোনো একটা ঘরে শুয়ে থাকবো, সকাল হলেই চলে যাব। সেবন্তী বাহিন, তুমি আমাকে কিছু খাবার দিতে পারো? আমি এমনি চাই না, আমার কাছে পয়সা আছে। সেবন্তী গালে হাত দিয়ে খানিক ভাবল, তারপর বলল, গ্রামে তো খাবার জিনিস কিছু নেই। যা ছিল তা বেশিরভাগ বিজাপুরি সিপাহীরা লুটে নিয়ে গেছে, বাকি গ্রামের লোকেরা গুহায় নিয়ে গেছে। সদাশিব বলল, তবে থাক, আমি চালিয়ে নেব। তুমি এবার ফিরে যাও, দেরি হলে তোমার বাবা ভাববেন। সেবন্তী বলল, তুমি তাহলে রাত্রিরে এখানেই থাকবে? হ্যাঁ। সেবন্তী মন্দিরের সামনে একটা কুঁড়ে ঘর দেখিয়ে বলল, তুমি ওই ঘরে শুও, ওটা আমাদের ঘর। আচ্ছা। সেবন্তী উঠল, মন্দিরের দরজার বাইরে দিয়ে ভেজি দিয়ে একটু হেসে বলল, আমি তবে যাই। এসো বহিন। সেবন্তী চলে গেল, চাঁদের আলোয় যেন মিলিয়ে গেল। সদাশিব আরও কিছুক্ষণ বসে রইল, তারপর উঠে পড়ল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়া দরকার। ভোরেই আবার বেরিয়ে পড়তে হবে, এখনও 2 দিনের রাস্তা বাকি। সেবন্তীর ঘরে দোর বন্ধ করে সদাশিব ঘুমিয়ে পড়েছিল। তখনও চাঁদ অস্ত যায়নি। দরজায় খুটখুট শব্দ শুনে সে জেগে উঠল। কিছুক্ষণ চুপ করে শোনবার পর সে সতর্কভাবে বলল, কে? বাইরে থেকে মিহি গলার উত্তর এলো, আমি সেবন্তী, দোর খোলো। সদাশিব দোর খুলে দেখল সেবন্তী হাসি মুখে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি পুঁটলি। সে আশ্চর্য হয়ে বলল, তুমি আবার এলে যে? সেবন্তী পুঁটলি দেখিয়ে বলল, তোমার জন্যে খাবার এনেছি। কই, তোমার থলি বার করো। সদাশিব আরও আশ্চর্য হয়ে থলি বার করে দিল। তারপর বলল, খাবার কোথায় পেলে? সেবন্তী পুঁটলি থেকে খাবার সদাশিবের থলিতে ভরে দিতে বলল, সেই খবরে তোমার দরকার কি? এতে তোমার 2 দিন চলে যাবে। সদাশিব গাঢ় স্বরে বলল, তোমাকে যতই দেখছি কুঙ্কুর কথা মনে পড়ে যাচ্ছে। কত পয়সা দেবো সেবন্তী বাহিন? সেবন্তী বলল, পয়সা চাই না, তুমি আবার এই রাস্তা দিয়ে ফিরবে তো? হ্যাঁ। আমার জন্যে নগর থেকে কিছু কিছু কিনে এনো। আমি রোজ সকাল সন্ধে এইখানে বসে তোমার পথ চেয়ে থাকব। আচ্ছা, যদি ফিরি নিশ্চয়ই আনব। তুমি আর একটু ঘুমিয়ে নাও, সকাল হতে এখনো অনেক দেরি। আচ্ছা। সেবন্তী কিছুদূর চলে যাওয়ার পর সদাশিব ডাকল, সেবন্তী বাহিন। সেবন্তী ফিরে এসে কাছে দাঁড়ালো। কি? সদাশিব বলল, গ্রামবাসীদের বলো তারা এখন গ্রামে ফিরে আসতে পারে, আর কোনো ভয় নেই। সেবন্তী বলল, কিন্তু বিজাপুরি সিপাহীরা দল যে এই পথ দিয়ে ফিরে আসবে। সদাশিব বলল, না, তারা আর ফিরে আসবে না। পরদিন কাক কোকিলের ডাকার সঙ্গে সঙ্গে সদাশিবের যাত্রা শুরু করলো। সারা দিন পথ চলল। দুপুরবেলা সেবন্তীর দেওয়া খাবার খেল। কয়েক মুঠি শুকনো ছোলা, কয়েকটা জনারের রুটি আর 1 ডালা আখের গুড়। যাদের সর্বস্ব সিপাহীরা লুট নিয়ে গেছে, তারা এর বেশি আর কি দিতে পারে? সেবন্তী বাহিন যেন কুঙ্কুর যমজ বোন, নিশ্চয়ই নিজের খাবার তাকে দিয়েছে। সব মেয়ে কি এরকম হয়? সারাদিন চলেও সে ঘোড়ার দেখা পেল না। কোথায় গেল ঘোড়া আর তার সওয়ার? তবে কি তারা পিছিয়ে গেছে? হয়তো ঘোড়া আর চলতে পারেনি, তাই সওয়ার পিছিয়ে পড়েছে। কিন্তু যদি কোনো উপায়ে এগিয়ে গিয়ে থাকে? সদাশিব শাহজিকে খবর দেওয়ার আগেই যদি বিজাপুরের দরবারে খবর পৌঁছে যায়, তাহলে সর্বনাশ। সদাশিবের এতদূর আশাই মিথ্যে হয়ে যাবে। শাহজিকে সুলতান হয়তো কতল করবে। সদাশিব যথাসাধ্য জোরে ঘোড়া চালালো, কিন্তু ঘোড়ার নাগাল পেল না। সন্ধেবেলায় সে এমন এক জায়গায় এসে পৌঁছলো যেখানে কোনো লোকালয় নেই। কি করা যায়? সে রাস্তা থেকে খানিকটা দূরে গিয়ে সিন্ধু ঘটককে একটি গাছের তলায় ছেড়ে দিল আর নিজে গাছে উঠে বসল। গাছটা বেশ বড় আর ঝাঁকড়া। সদাশিবের কাছে গাছে ঘুমানোর অভ্যাস আছে,
সে একটা মোটা ডালের দুদিকে পা ঝুলিয়ে বসলো, গুড়িটা দুহাত দিয়ে জড়িয়ে তার গায়ে গাল রেখে ঘুমিয়ে পড়ল। গাছের নিচে আশেপাশে ঘাস গজিয়েছে, সিন্ধুঘটক চাঁদের আলোয় তাই খেতে লাগলো। তারপর পেট ভরলে গাছের তলায় সেও ঘুমোতে লাগলো। পরদিন সদাশিব আবার চলল। আজ কিন্তু রাস্তার চেহারা অন্যরকম। মাঝে মাঝে রাস্তায় দু চারটে লোক দেখা যাচ্ছে। রাস্তার ধারে গ্রামের সংখ্যাও বেশি, কিন্তু বেশিরভাগ গ্রামেই মুসলমানদের বাস। সদাশিব বুঝল বিজাপুর নগর আর বেশি দূরে নয়। দুপুরবেলা সদাশিব সিন্ধুঘটককে রাস্তার ধারে ঘাসের উপর ছেড়ে দিয়ে নিজেও খেতে বসল। বসে বসে খাচ্ছে আর ভাবছে। এমন সময় দেখলো পেছন দিক থেকে এক পাল ভেড়া নিয়ে একটা লোক আসছে। বোধহয় কাছের কোনো গ্রাম থেকে আসছে, কারণ সদাশিব আগে তাদের রাস্তায় দেখতে পায়নি। লোকটা ভারী জোয়ান একজন মুসলমান। এরও বাঁশি বাজাতে বাজাতে চলছে। ভেড়াগুলো তার আগে আগে যাচ্ছে। সদাশিবের সামনাসামনি এসে লোকটা বাঁশি থামালো, একগাল হেসে বলল, কি স্যাঙ্গাত, এখানে বসে কি হচ্ছে? সদাশিব দেখলো লোকটা ফুর্তিবাজ। সেও হেসে বলল, খাচ্ছি, খেয়েই আবার রওনা দিতে হবে। বিজাপুর আর কত দূর বলতে পারো? লোকটা বলল, তুমি বিজাপুর যাচ্ছ? হ্যাঁ। লোকটা সিন্ধুঘটকের দিকে তাকালো, তারপর বলল, তোমার ঘোড়া আছে দেখছি, তবু আজ বিজাপুর পৌঁছতে পারবে না। আজ রাত্রিটা পথেই থাকতে হবে। কাল বেলা দুঘড়ি পন্দাজ শহরে পৌঁছবে। তুমি কোথায় যাচ্ছ? লোকটা হো হো করে হেসে বলল, আমিও বিজাপুর যাচ্ছি। আমি পৌঁছবো পরশু। এত ভেড়া নিয়ে যাচ্ছ কেন? ভেড়া কাটবো, বিক্রি করব, আমি কসাই। লোকটা বাঁশি বাজাতে বাজাতে চলে গেল। কিছুক্ষণ পরে খাওয়া শেষ করে সদাশিব সিন্ধুঘটকের পিঠে চড়ে রওনা হলো। কিছু দূর এগিয়ে ভেড়ার পাল আর কসাইয়ের সঙ্গে আবার দেখা। কসাইয়ের বাঁশি বাজাতে বাজাতে চলেছে। হেসে বলল, বিজাপুরে আবার দেখা হবে। ভালো মাংস চাও তো আমার দোকানে এসো। পীর বক্স কসাইয়ের নাম সবাই জানে। এমন মাংস আর কোথাও পাবে না। হো হো করে হেসে সে আবার বাঁশি বাজাতে লাগলো। সদাশিব এগিয়ে চলল। ভারী মজাদার মানুষ তো। ভাবলো পীরবাগ কসাইয়ের সঙ্গে আর তার দেখা হয়নি। অবশ্য তারপরে আর কোনো দিন দেখা হয়নি। সেদিন সন্ধ্যাবেলায় সদাশিব এক নদীর ধারে এসে পৌঁছল। নদীর খুব চওড়া নয়, গভীরও নয়, তবে নৌকো চলে। ওপারে একটা খড় বোঝাই নৌকো বাঁধা রয়েছে। নদীর ধারে এক গাদা খড় ডাই করা রয়েছে। সদাশিব নদী পার হলো। নদীর জল সিন্ধুঘটকের পেট পর্যন্ত পৌঁছলো। ওপারে গিয়ে সদাশিব দেখল নৌকায় মাঝি মাল্লা কেউ নেই। হয়তো কাছেই গ্রাম আছে। সদাশিব একটু ভাবল, গ্রামে কোথায় খুঁজতে যাওয়া ঠিক হবে না। তার চেয়ে নদীর ধারে একটি খড়ের গাদার মধ্যে রাত কাটালে মন্দ হয় না। সকাল না হলে মাঝি মাল্লা আসবে না, তার আগেই সে বেরিয়ে পড়বে। সিন্ধুঘটককে নদীর ধারে ছেড়ে দিয়ে সদাশিব রাত্রির খাবার খেয়ে নিল। তারপর খড়ের গাদার মধ্যে শুয়ে ঢুকে পড়ল। ঘরের মধ্যে বেশ গরম। সদাশিবের শরীরে কদিন অনবরত ঘোড়া চালিয়ে ক্লান্ত হয়ে গেছিল। সে অঘরে ঘুমিয়ে পড়ল। একেবারে ঘুম ভাঙল যখন পূবের আকাশ উষার আলো ঝিলমিল করছে। সদাশিব খড়ের গাদা থেকে বেরিয়ে দেখল নদীর জলের ওপর সাদা মলমলের মতো কুয়াশা জমেছে। ঘোড়াটা খানিক দূরে নদীর কাছে দাঁড়িয়ে আছে। সদাশিব তাড়াতাড়ি সেই দিকে চলল। বড্ড দেরি হয়ে গেছে, কিন্তু ঘোড়ার কাছে গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল। এ কি, এ তো সিন্ধুঘটক নয়। এই যে সেই খোঁড়া ঘোড়াটা, ওই যে হাঁটুতে ফেটটা বাঁধা রয়েছে। সদাশিব মাথায় হাত দিয়ে বসল। ব্যাপারটা বুঝতে তার দেরি হলো না। খোঁড়া ঘোড়ার সওয়ার কখনো একসময় পিছিয়ে গিয়েছিল, তারপর সারা রাস্তা তার পেছন পেছন আসছিল। আজ রাত্রিরে কোনো সময় সে নদী পার হয়ে সিন্ধুঘটককে চাঁদের আলোয় দেখতে পেয়েছে। তারপর নিজের ঘোড়াটাকে এখানে রেখে সিন্ধুঘটকের পিঠে চড়ে পালিয়েছে। এখন উপায়? সদাশিবের কান্না এলো। এই ঘোড়াটা পিঠে চড়েই বিজাপুর যেতে হবে। হয়তো পৌঁছতে সন্ধে হয়ে যাবে। ইতিমধ্যে সুলতানের কানে
খবর উঠবে। কিন্তু উপায় কী? সদাশিব ঘোড়ার পিঠে কম্বল বাঁধলো, মুখে লাগাম লাগালো, তারপর ন্যাংচাতে ন্যাংচাতে বিজাপুরের দিকে ছুটল। ঢেউ খেলানো রাস্তা। বেলা ধুবুরির সময় একটি চড়াইয়ের মাথায় উঠে সদাশিব দেখল দূরে আকাশের গায়ে বিজাপুর শহরের দুর্গপ্রকার যেন আঁকা আছে। সেইখানে পৌঁছতে কিন্তু দুপুর পার হয়ে গেল। বিজাপুর নগরের দুর্গপ্রাকারের নিচে দাঁড়িয়ে তার মাথার দিকে তাকালে ঘাড় খচে যায়, এত উঁচু। তোরণের প্রবেশপথ উঁচু, কিন্তু বেশি চওড়া নয়। সদাশিব যখন পৌঁছলো, দুর্গদ্বারে বেশি ভিড় নেই। প্রহরীরা পাহারা দিচ্ছে। 2-4 জন মুসাফির শহরে ঢুকছে, 2-4 জন বেরোচ্ছে। বাইরে ইঁটুর দল বসে আছে। এক পাল গাধা পিঠে মালের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। এক পাশে প্রাকারের গায়ে বড় বড় লোহার আংটা ঝুলছে, তাতে পাশাপাশি কয়েকটা ঘোড়া বাঁধা রয়েছে। সদাশিব কোনো দিকে না তাকিয়ে একবারে ঘোড়া শুদ্ধ তোরণদ্বারের সামনে এসে হাজির হলো। অমনি 2 জন প্রহরী বল্লম নিয়ে তার পথ আগলে দাঁড়ালো। একজন বলল, ঘোড়া নিয়ে ফটক দিয়ে ঢোকবার হুকুম নেই। কে তুমি? সদাশিব বলল, আমি পুনা থেকে জরুরি কাজে এসেছি। প্রহরী বলল, আগে ঘোড়া বেঁধে রাখে এসো, তারপর তোমার কথা শুনবো। সদাশিব ঘোড়া বাঁধার জায়গায় গেল। সেইখানে 6-7টা ঘোড়া বাঁধা রয়েছে। সদাশিব ঘোড়া থেকে নেমে অন্য ঘোড়াদের পাশে নিজের ঘোড়া বাঁধতে যাবে, একটি ঘোড়ার নাক ঝাড়ার শব্দে চমকে উঠল। চোখ ফিরিয়ে দেখল, আরে এ কি? সিন্ধু ঘটক। যে লোকটা সিন্ধু ঘটক থেকে চুরি করেছিল, সেইখানে তাকে বেঁধে রেখে নগরে প্রবেশ করেছে। সদাশিবের বুক নেচে উঠল, কিন্তু এখন সময় নেই। সে সিন্ধু ঘটকের গায়ে একবার হাত বুলিয়ে ফটকের কাছে ফিরে এলো। প্রধান প্রহরী জিজ্ঞেস করলো, নগরে কার সঙ্গে তোমার জরুরি কাজ? সদাশিব বলল, আমার মামা বলবন্ত রাও মনসবদার শাহাজি ভোসলের অধীনে কাজ করে। আমি মামাকে জরুরি খবর দিতে এসেছি। প্রহরী বলল, কিন্তু মনসবদার শাহাজি ভোসলে তো এখানে নেই। তিনি নিজের দলবল নিয়ে সেনাপতি মুস্তাফা খাঁর সঙ্গে জিঞ্জি দুর্গ অবরোধ করতে গিয়েছেন। হ্যাঁ, এখানে নেই? না। জিঞ্জি দুর্গ কোথায়? কত দূর? প্রহরী ডান দিকের রাস্তা দেখিয়ে বলল, জিঞ্জি দুর্গ ওই দিকে, 4-5 দিনের পথ। সদাশিব একটু ভাবল, এ মন্দ হলো না। সুলতান খবর পেলেও শাহাজি তার নাগালের বাইরে। এখনও সময় আছে। সে বলল, আমাকে যেতেই হবে, মামাকে খবর না দিলেই নয়। আচ্ছা, সেলাম। সেলাম। সদাশিব ঘোড়ার কাছে ফিরে এলো। এদিক ওদিক চেয়ে দেখলো কেউ তাকে লক্ষ্য করছে না। সে তখন সিন্ধু ঘটককে খুলে নিয়ে তার পিঠে চড়ে বসল। সে রাস্তা প্রহরী দেখিয়ে দিয়েছিল, সেই রাস্তায় ঘোড়া ছুটিয়ে দিল। এরপর পরের দিন এর 3য় খণ্ড বলবো।